অশরীরী চ্যানেলে আপনাকে স্বাগত। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজ রবিবার, এপিসোড 14। আজকের এপিসোডটি বিশেষভাবে ভয়ানক, কেননা আজ আমরা যে 4টি ঘটনা শুনব সেগুলি আমাদেরই শ্রোতাদের পাঠানো সম্পূর্ণ সত্য, সাম্প্রতিক এবং বিস্তারিত অভিজ্ঞতা। প্রতিটি ঘটনা যেন আপনাকে টেনে নিয়ে যাবে এক অজানা আতঙ্কিত লোকে। আজকের চতুর্থ ঘটনাটি হবে একেবারে আলাদা, স্পেশাল, কেননা চতুর্থ ঘটনায় থাকবে প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে মেরে ফেলার ঘটনা। তাহলে বুঝতেই পারছেন কেমন স্পেশাল হতে যাচ্ছে আজকের চতুর্থ ঘটনাটি। ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি রিড করছিলাম, পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল। এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম। পুরো ঘটনা শুনতে একটুও না কেটে পুরো এপিসোড শুনুন। ঘটনা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথমেই আসি আমাদের প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতায়, যা আমাদের পাঠিয়েছেন কুষ্টিয়ার ফুয়াদ। ফুয়াদ, আপনার এই আত্মসংযম ও সাহসিকতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ঘটনা, নিশির ডাক। যে ডাকে সাড়া দিলে আপনি বদলে যান। ফুয়াদের ভাষায় ঘটনাটি বলছি। বন্ধুরা, আমি ফুয়াদ। আমার ঘটনাটি 2023 সালের নভেম্বর মাসের, কিন্তু এর শিকড় চলে গেছে 1971 সালে। আমাদের কুষ্টিয়ার পৈতৃক বাড়িটি প্রায় 100 বছর পুরনো। দাদু বলতেন, মুক্তিযুদ্ধের সময় এ বাড়িতে একটি পরিবারকে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে ছিল একটি কিশোরী মেয়ে, যার নাম ছিল নিশি। কথিত আছে, নিশি যদি কারো নাম জেনে যায় এবং রাতে তাকে ডাকে আর সেই ব্যক্তি সাড়া দেয়, তবে নিশি তার দেহটি দখল করে নেয়, আর সেই ব্যক্তির আত্মা চলে যায় একটি শূন্যতায়, যেখানে সে চিরতরে নিজের নাম ভুলে যায়, শুধু অন্যদের নাম ধরে ডাকতে থাকে। 2023 সালে আমি পরীক্ষার প্রস্তুতির জন্য 1 মাসের জন্য একা সেই বাড়িতে ছিলাম। প্রথম কয়েকদিন ঠিকই কাটল, কিন্তু পঞ্চম দিন রাত 2:30 মিনিটে আমি স্পষ্ট শুনলাম আমার নাম, ফুয়াদ। ডাকটি এসেছিল বারান্দা থেকে। শব্দটা ছিল ঠান্ডা, ভেজা কাপড়ের মতো। আমি ভাবলাম কাকাতো ভাই হয়তো আসছেন। আমি সাড়া দিলাম, কে? জবাব এলো না। কিন্তু পরের মুহূর্ত থেকেই আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। ঘরের বাতাস ভারী মনে হচ্ছিল। আয়নায় নিজের চোখের দিকে তাকালে মনে হতো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পরের রাত আবারও সেই ডাক, কিন্তু এবার কণ্ঠস্বরটা অনেক কাছে, যেন আমার শয়নকক্ষের দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বলা, ফুয়াদ, দরজা খোল। আমি ভয় পেয়ে বিছানায় মুখ গুজে শুয়ে রইলাম। সারা রাত আমার মনে হচ্ছিল কেউ না কেউ হালকা হাত দিয়ে আমার চুল সরিয়ে দিচ্ছে। ভোরবেলা আমি দেখি আমার হাতের কবজিতে 3টে নীলচে আঙুলের দাগ, যেমনটা কেউ জোরে ধরে রাখলে হয়। সপ্তাহখানেক এভাবে কাটার পর আমি এক রাতে উদ্ধত হয়ে উঠলাম। ডাক শুনেই আমি চিৎকার করে বললাম, চলে যা, আমাকে ছেড়ে দে। সেদিন রাত থেকেই প্রকৃত বিভীষিকা শুরু হলো। আমার স্বপ্নে একটাই দৃশ্য বারবার আসতে লাগলো। একটা পুরনো কুয়ো, যার গভীর থেকে কেউ আমার মতন দেখতে একজনকে তাকিয়ে থাকতে দেখছি, আর আমি নিজেই কুয়োর উপরে দাঁড়িয়ে তাকে দেখছি। স্বপ্নের আমি যে কুয়োর নিচে চিৎকার করে বলছিল, আমার নাম কি, আমার নাম বলো। এক রাতে আমি জেগে উঠে দেখি আমার ল্যাপটপের ক্যামেরা চালু, এবং তাতে আমি ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার পাশে শুয়ে আছে আরেকটি অবয়ব, একটি মেয়ের অবয়ব। তার চুল আমার বালিশে ছড়ানো, তার হাতটি আমার হাতের উপর রাখা। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো এবং একটি বিকৃত অস্বাভাবিক ভঙ্গিতে হাসল। আমি চিৎকার করে ল্যাপটপ বন্ধ করে দিলাম। শেষ রাতটি ছিল সর্বনাশের। রাত 3টে। ডাকটি এবার আমারই কানের ভিতর থেকে এলো, যেন কেউ আমার মস্তিষ্কের ভিতরে বসে ডাকছে, ফুয়াদ, এখনই সময়। আমি সম্পূর্ণ আত্মহারা হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার নিজের মুখ দিয়ে আমারই কণ্ঠস্বর নয়, একটি মেয়ের করুণ স্বরে বেরিয়ে এলো, ধন্যবাদ। তারপরেই আমি নিজেকে বিছানার নিচে পড়ে থাকতে দেখলাম। আমি, অর্থাৎ আমার সচেতনতা, আমার আত্মা যেন বিছানার নিচে শুয়ে আছে, আর উপরে বিছানায় আমারই দেহটি উঠে বসল। ঘাড় অস্বাভাবিকভাবে বাঁকিয়ে আমার, অর্থাৎ বিছানার নিচে শুয়ে থাকা আমির দিকে তাকালো, এবং আমার মুখে সেই একই বিকৃত অস্বাভাবিক হাসি ফুটে উঠল, যে হাসি আমি ল্যাপটপের ক্যামেরায় দেখেছিলাম। জ্ঞান ফিরে পাই ভোর 6টায়। আমি বিছানাতেই শুয়ে আছি, কিন্তু সারা গায়ে কাঁটা দিয়ে ঠান্ডা ঘাম বেরোচ্ছে। আমার ডায়েরিতে আমার হাতের লেখায় লেখা আছে, এখন আমি ফুয়াদ, নিশি চলে গেছে। কিন্তু লেখাটি আমার হাতের লেখা নয়। সেদিনই আমি বাড়ি ছেড়ে চলে আসি। আমি জানি না আমি এখন কে,
আমি ফুয়াদ না কেউ অন্য কেউ? আমার ভয় হয় যদি আমি কারো নাম জানি আর সেটা মুখে ফেলি, তাহলে কি আমিই কি তাকে ডাকবো হাতে? সাবধান, রাতে কেউ নাম ধরে ডাকলে কখনোই জবাব দেবেন না। হয়তো হয়তো ডাকছে সেই যাকে আপনি সাড়া দেওয়ার মাধ্যমে ঠিক করে দিচ্ছেন পরেরটির দেহে কে বাস করবে। ফুয়াদ, আপনার এই হৃদয় বিদারক, আত্মাকে নাড়া দেওয়া ঘটনাটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি শুনে আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এখন চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরী রাত। আমাদের দ্বিতীয় ঘটনাটি এসেছে একটি পরিত্যক্ত কয়লা খনি থেকে। দ্বিতীয় ঘটনা, খনির গহ্বরে, যেখানে মৃতরা কাজ করে, জীবিতরা পণ্য। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দিনাজপুরের জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই, আপনার চাচার মাধ্যমে পাওয়া এই ভয়ঙ্কর রেকর্ডিং এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। ঘটনাটি জাহাঙ্গীর ভাইয়ের ভাষায় বলছি। আমার চাচা করিম উদ্দিন দিনাজপুরের একটি বেসরকারি কিন্তু প্রায় পরিত্যক্ত কয়লা খনির নিরাপত্তা প্রহরী ছিলেন। 2024 সালের ফেব্রুয়ারি মাসের এক ভোর রাতের কথা। চাচা এবং তার সঙ্গী শফিক রাতের ডিউটিতে ছিলেন। তাদের ডিউটির মূল নিয়ম ছিল রাত 12টার পর খনির সেকশন 7-এ কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। 2018 সালে সেই সেকশনে একটি ভয়াবহ ধসে 15 জন শ্রমিক মারা যায়। তাদের দেহাবশেষও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা ছিল ওই অংশটি সম্পূর্ণ বন্ধ। কিন্তু সেই রাতে ঠিক 1:30টার সময় চাচা তার ওয়াকিটকিতে শফিকের আতঙ্কিত কণ্ঠ শুনলেন। করিম ভাই, সেকশন 7 থেকে আলো আসছে, আর শব্দ, ভারী শব্দ। চাচা প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু টাওয়ার থেকে যখন নিজে তাকালেন তখন সত্যিই দেখলেন গভীর খনির ভেতর থেকে একটানা হলুদাব আলোর ঝলকানি আসছে এবং ধাতুর ওপর ধাতুর ঘর্ষণের শব্দ ভেসে আসছে। কেউ চুরি করছে। চাচা এবং শফিক তাদের দায়িত্ববোধ থেকে দুজনেই টর্চ নিয়ে খনির গহ্বরে নামার সিদ্ধান্ত নিলেন। খনির ভেতরের তাপমাত্রা বাইরের ঠান্ডার চেয়েও হিমশীতল ছিল। তারা যতই সেকশন 7-এর দিকে এগোতে লাগলেন ততই শব্দ স্পষ্ট হতে লাগলো। এক্সক্যাভেটরের বাকেটের শব্দ, ট্রাকের ইঞ্জিনের গর্জন নয়, বরং যেন লোহার চেইনের টানাটানির শব্দ। আলোটা ছিল অদ্ভুত, নীলাচে সাদা, যেমনটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিতে দেখায়। সেকশন 7-এর মুখে পৌঁছে তারা যা দেখলেন তা তাদের মস্তিষ্ক স্বীকার করতে চাইল না। ওই পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত অংশটি সেদিন সম্পূর্ণ সক্রিয় একটি খনির মতো দেখাচ্ছিল। 3টি পুরনো মডেলের ট্রাক সেখানে দাঁড়িয়ে এবং একটি এক্সকাভেটর নিরবিচ্ছিন্নভাবে কয়লা তুলে ট্রাকে ফেলছিল। কিন্তু যন্ত্রগুলো চালাচ্ছিল যে শ্রমিকরা, তারা স্বাভাবিক মানুষের চেয়ে লম্বা, আর তাদের চলাফেরা ছিল অদ্ভুত, যন্ত্রসুলভ। তাদের মুখ টর্চের আলোয় ধোয়াটে, অস্পষ্ট। চাচা লক্ষ্য করলেন তাদের পোশাক 2018-র সেই দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের পোশাকের মতোই, কিন্তু এখন তা মাটির সাথে, কয়লার সাথে একাকার হয়ে গেছে, যেন তাদের চামড়ার সাথেই জড়িয়ে আছে। হঠাৎ এক্সক্যাভেটরের অপারেটর কেবিনটি ধীরে ধীরে ঘুরে চাচা ও শফিকের দিকে মুখ করল। কেবিনে বসে থাকা মানুষটি ছিল সালাম ভাই, সেই দুর্ঘটনায় নিহত চাচারই ঘনিষ্ঠ বন্ধু। সালাম ভাইয়ের মুখমণ্ডল ছিল পাথরের মতো নিষ্প্রাণ, কিন্তু তার চোখ দুটি জ্বলছিল গভীর নীল শিখায়। সে তার হাত তুলে একটা দিকে ইশারা করল, যেন বলতে চাইল, এসো, কাজে লাগো। শফিক ভয় পেয়ে পেছনে হটতে গিয়ে পড়ে গেলেন। সেই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল। ট্রাকগুলোর পেছনের কাভার খুলে গেল। সেখান থেকে কয়লা নয়, বেরিয়ে পড়ল মানুষের দেহ। অস্পষ্ট, কাদা কয়লায় মাখা, কিন্তু মানুষের আকৃতির দেহ। তারা নিষ্প্রাণ, কিন্তু একটার পর একটা ট্রাক থেকে পড়ছিল, আর সেই শ্রমিকরা সেগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল খনির আরও গভীরের এক অন্ধকার সুড়ঙ্গের দিকে, যেটা আদৌ থাকার কথা নয়। চাচা একটি চিৎকার দিলেন, সালাম, এ কি করছিস? কথাটা বলার সাথে সাথেই সমস্ত কার্যকলাপ একসাথে থেমে গেল। সব শ্রমিক একসাথে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। সালাম ভাইয়ের মুখে একটা ভাঙা, ব্যথাপূর্ণ হাসি ফুটে উঠল। সে তার কালো ফেটে যাওয়া ঠোঁট নড়ালো এবং একটি শব্দ বের হলো, যা শোনা গেল খনির সর্বত্র, শ্রম দে। তারপর এই সমস্ত দৃশ্য মিলিয়ে গেল। আলো নিভে গেল, শব্দ বন্ধ হয়ে গেল। চাচা ও শফিক দমলার জ্বালিয়ে দেখলেন তারা দাঁড়িয়ে আছে সেকশন 7-এর ধ্বংসাবশেষের মধ্যে, যেখানে কোথাও কোনো যন্ত্র বা ট্রাক নেই, শুধু মাটিতে সদ্য কাটার মতো কয়লার গুঁড়ো ছড়ানো, আর তার ওপর স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু সেই পায়ের ছাপগুলো খনির বাইরের দিকে নয়, বরং আরও গভীরের দিকে যাওয়ার। পরের দিন চাচা কোম্পানিকে রিপোর্ট করলেন, কিন্তু কোনো তদন্ত হয়নি। শফিক 7 দিন পর আত্মহত্যা করেন। তার সুইসাইড নোটে লেখা ছিল, তারা আমাকে ডাকছে, বলছে আমার শিফট শুরু হয়েছে। চাচা এখনও সেই রাতের একটা জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন, মাটি থেকে পাওয়া একটি আইডেন্টিটি কার্ড। সেটি সালাম ভাইয়ের, কিন্তু একপাশে স্পষ্ট কালিতে 2018-র এক্সপায়ারি ডেটের ওপর শুরু করে লেখা আছে, নিয়োগ চিরন্তন।
জাহাঙ্গীর ভাই বলেন, খনির মালিকদের সাথে কথা বলে জানা গেছে 2018-র পর থেকে সেকশন 7-এ অস্বাভাবিক বেশি মানের কয়লা মিলছে, যা অর্থনৈতিকভাবে লাভজনক। তারা এটাকে ভূতের খনি বলেই মেনে নিয়েছে। চাচা এখন বলেন, হয়তো ওই মৃত শ্রমিকরা তাদের চিরস্থায়ী চুক্তিতে আবদ্ধ। তাদের আত্মা বিশ্রাম পাচ্ছে না, শুধু খনির গহ্বরে অনন্তকাল কাজ করে যাচ্ছে। আর আমরা জীবিতরা সেই কয়লা ব্যবহার করে আলো পাই, গরম পাই, কিন্তু ভুলে যাই সেই কয়লার প্রতিটি টুকরোর সাথে মিশে আছে কার না কার চিৎকার, কার না কার অনন্ত শ্রম। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। জাহাঙ্গীর ভাই, আপনার চাচার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং সেই নীরব সতর্ক বার্তাটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। রাতের এই গভীরতায় শুধু আত্মাই নয়, ক্ষুধাও আছে এক ভিন্ন রকমের। আমাদের তৃতীয় ঘটনাটি নিয়ে এলেন ময়মনসিংহের তানজিনা আক্তার। তানজিনা, আপনার দাদির মাধ্যমে জানা এই রোমহর্ষক ঘটনার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। তানজিনার ভাষায় ঘটনাটি বলছি। আমি তানজিনা। আমার দাদি এখনও ময়মনসিংহের একটি গ্রামে থাকেন। 2024 সালের মার্চ মাসে আমি তাকে দেখতে যাই। সেখানে গ্রামের পাশের একটি জঙ্গলের কাছে একা একটি কুঁড়ে ঘরে এক বৃদ্ধা থাকতেন। তার নাম নিছক বুড়িমা। কেউ তার আসল নাম জানত না। লোকমুখে শোনা যেত সে খুব ভালো রান্না করে, বিশেষ করে যে কোনো মাংসের তরকারি। কিন্তু কেউ কখনো তার বাড়িতে যেত না বা তার রান্না খেত না। আমার কৌতূহল হলো। এক বিকেলে আমি দাদির কাছে জিজ্ঞেস করলাম। দাদি গম্ভীর হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ থেকে বললেন, দাদু ভাই, সেই ঘটনা শুনলে তুমি আর এই গ্রামে আসবে না। কিন্তু আমি জিদ ধরলাম। দাদি বলতে শুরু করলেন, 1970-এর দশকের শেষের দিকে এই গ্রামে এক ভয়ানক দুর্ভিক্ষ হয়। তখন মানুষ মরা পশু, গাছের বাকল কিছুই খেত। সেই সময় এই বুড়িমা তখন যুবতী ছিল। সে তার পরিবার নিয়ে বেঁচে ছিল, কিভাবে কেউ জানে না। একদিন তার প্রতিবেশী এক শিশু নিখোঁজ হয়, তারপর আরেকটি। লোকজন সন্দেহ করল, কিন্তু প্রমাণ ছিল না। পরে এক রাতে এক কৃষক দেখে ফেলে এই বুড়িমা জঙ্গলে একটি নতুন কবর খুঁড়ছে, আর তার মুখ ও হাতে তাজা রক্ত। তাকে ধরে যখন তার কুঁড়েঘর তল্লাশি করা হয়, তখন পাওয়া যায় মানব কঙ্কালের কিছু অংশ আর একটা হাঁড়িতে এখনও গরম মানব মাংসের ঝোল। দাদি বলেন, সে সময় তাকে পিটিয়ে তারপর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সে যায়নি, জঙ্গলের ধারেই থেকে গেছে। লোকজন বলতো সে জাদুটোনা জানে, সে মরে নাই। আর যে তার রান্নার গন্ধ পায়, তার ভালো খাবারে আর রুচি থাকে না, শুধু একটাই স্বাদ মনে জাগে, ওই হাঁড়ির গরম চর্বিযুক্ত মাংসের স্বাদই শুধু তার ক্ষুধা মেটাতে পারে। আমি জর্জর বোধ করতাম। চতুর্থ দিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচি হাতে আমার নিজের হাতের দিকে তাকিয়ে আছি। কিভাবে যেন বুঝতে পারলাম মাংসের সন্ধানে। দাদি তখনই স্থানীয় একজন পীর সাহেবের শরণাপন্ন হলেন। পীর সাহেব বললেন, সে শুধু একজন নরমাংসভোজী নয়, সে একটি ক্ষুধার আত্মা। দুর্ভিক্ষে যাদের ক্ষুধায় মৃত্যু হয়েছিল, তাদের আত্মাকে সে নিজের সাথে বেঁধে রেখেছে, তাদের খাওয়ায়, যাতে তার নিজের অমরত্ব থাকে। একটি জটিল রীতির পর আমি সুস্থ হই, কিন্তু শর্ত ছিল এই ঘটনা আমি কখনোই কারো সাথে ভাগ করব না, নইলে সেই ক্ষুধা আবার ফিরে আসবে। কিন্তু আজ আমি এই ঘটনা বলছি কারণ গত মাসে খবর পেয়েছি বুড়িমার কুঁড়েঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় যুবকেরা বলছে তারা সেখানে মানব কঙ্কাল পেয়েছে। কিন্তু আমার দাদি ফোনে কেঁদে বললেন, মা, ঘর পুড়েছে কিন্তু হাঁড়িটা যায়নি, সেটা এখনো গরম আছে এবং ক্ষুধারাও এখন ছড়িয়ে পড়েছে গ্রামে। আমি আমার গ্রামের বন্ধুদের ফোন করলে তারা স্বীকার করে তাদেরও অদ্ভুত এক ক্ষুধা লাগছে, তারা জানে না কি খাবে। আমি জানি বুড়িমা মরেনি, সে হয়তো এখন আরও শক্তিশালী, আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। সাবধান, আপনি যদি কখনো এমন কোনো জায়গায় যান যেখানে মাংসের গন্ধ অস্বাভাবিকভাবে মোহনীয় মনে হয় কিন্তু কোনো প্রাণীর চিহ্ন না থাকে, তবে সেখান থেকে সরে আসুন, নইলে আপনি শুধু একবেলা খাবার নয়, আপনার সমগ্র মানবিকতা হারাবার ঝুঁকিতে আছেন। তানজিনা, আপনার এই অকল্পনীয়, মর্মস্পর্শী ও ভয়াবহ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার ঝুঁকি নেওয়ার জন্য আপনাকে অপরিসীম ধন্যবাদ। আপনার সাহসী আমাদের সচেতন করছে। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও আমাদের ইমেলে পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হলো ashorighost@gmail.com। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবং সর্বশেষ ঘটনাটি এমন এক ভুলের কথা বলে যা শুধু জীবন নয়, মরণের পরের জীবনও কেড়ে নেয়। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন চট্টগ্রামের সাগর চন্দ্র দাস।
সাগরদা, আপনার বন্ধুর এই মর্মান্তিক ঘটনা আমাদের জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ ঘটনা, প্রতিশোধের আত্মঘাতী ছবি, যে ছবিটা কখনো তোলা উচিত ছিল না। আমার ঘনিষ্ঠ বন্ধু অরুণ চট্টগ্রামে একটি প্রাইভেট ফার্মে চাকরি করত। 2023 সালের ডিসেম্বরে তার প্রমোশন হোঁচট খায়, কারণ তার সহকর্মী রবিন, নাম পরিবর্তিত, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে বসে। অরুণ রাগে, ক্ষোভে, হতাশায় বকতে থাকে। সে রবিনের কোনো ক্ষতি করতে চাইত, কিন্তু সরাসরি কিছু করতে পারত না। সে সময় ইন্টারনেট থেকে সে জানতে পারে ব্ল্যাক ম্যাজিক বা টোনা জাদুর কথা, একজনের কুৎসা বা ক্ষতি করার জন্য প্রতিশোধের জাদু। অরুণ এরকম এক ওঝার সন্ধান পায়, যে তাকে বলে সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলো যার ক্ষতি করতে চাও তার একটি সাম্প্রতিক ছবি নিয়ে সেটির ওপর বিশেষ মন্ত্র পড়ে নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে তার আত্মাকে আটকে দেওয়া যায়, যাতে সে অসুস্থ হয়, দুর্ঘটনার শিকার হয়। কিন্তু ওঝা সতর্ক করে দেয়, একটি শর্ত, ছবি তোলার সময় ওই ব্যক্তির সরাসরি দৃষ্টি ক্যামেরার লেন্সে থাকলে এবং তার মুখে রাগ বা ভয়ের ভাব থাকলে জাদু শক্তিশালী হবে, কিন্তু বিপদও বেশি। যদি কোনো ভুল হয়, জাদু ফিরে এসে তোমাকেই গ্রাস করবে। অরুণ রবিনের একটি সাম্প্রতিক ফটো পেতে উদ্গ্রীব ছিল। জানুয়ারি মাসে অফিসের একটি ট্যুরে তারা কক্সবাজারে যায়। একদিন সন্ধ্যায় সমুদ্র সৈকতে অরুণ দেখে রবিন একা হেঁটে যাচ্ছে, কিছুটা মনোমরা দেখাচ্ছে। এটাই সুযোগ। অরুণ মোবাইল ক্যামেরা চালু করে লুকিয়ে রবিনের একটি ভিডিও নেওয়া শুরু করে, এবং শেষ মুহূর্তে রবিন হঠাৎ পিছনে ফিরে তাকায়, মনে হচ্ছে কেউ ডাকছে। সেই মুহূর্তে অরুণ জুম করে একটি পরিষ্কার স্টিল ছবি তোলে। ছবিতে রবিনের চোখে একটা অদ্ভুত আতঙ্ক ধরা পড়েছে। সমুদ্রের অন্ধকার পট্টভূমি তাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। অরুণ ওঝার কাছে ছবি নিয়ে যায়। ওঝা ছবিটি দেখেই বলল, বেশি হয়ে গেছে। এ ছবিতে তার আত্মার একটা অংশ ধরা পড়ে গেছে। সে যে মুহূর্তে পেছনে ফিরে তাকিয়েছে তখনও হয়তো কোনো অশুভ শক্তি দেখেছে, আর তুমি সেই ভয়কে চিরতরে আটকে দিয়েছ এই ফ্রেমে। এটা ব্যবহার করলে সে মারা যাবে, কিন্তু তার আত্মা কোনো স্বস্তি পাবে না। আর যদি ব্যর্থ হও, তাহলে ওই আত্মা, তার সাথে জড়িয়ে যাওয়া ভয় ও রাগ সব তোমার দিকে ফিরে আসবে। কিন্তু অরুণ তখন প্রতিশোধের আগুনে অন্ধ ছিল। সে পদ্ধতি চালিয়ে যায়। ওঝা একটি লাল কাপড়ে মোড়া মাটির পুতুল বানালো, তার বুকের কাছে রবিনের সেই ছবি আটকালো আর সূচ ফুটিয়ে চোখগুলো খুঁচিয়ে দিল। 7 দিনের একটি রিচুয়াল শুরু হলো। তৃতীয় দিনে অরুণ স্বপ্নে দেখে সে সমুদ্রে ডুবে যাচ্ছে, আর রবিন সৈকতে দাঁড়িয়ে শুধু হাসছে, কিন্তু তার চোখ দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। পঞ্চম দিনে অরুণের নিজের চোখে একটানা ব্যথা শুরু হলো, যেন কেউ তার চোখের মণি চাপ দিচ্ছে। সে আয়নায় দেখল তার চোখের মণিতে একটি অস্পষ্ট অবয়ব, ঠিক রবিনের সেই ছবির মতোই প্রতিফলিত হচ্ছে। সপ্তম ও শেষ রাত, রীতিমতো একটি অন্ধকার কক্ষে শেষ মন্ত্র পড়া হবে এবং পুতুলটি পুড়িয়ে ফেলা হবে। ওঝা মন্ত্র পড়ছিল আর অরুণের হাতে দিয়েছিল একটা ধারালো শিক দিয়ে পুতুলটি ভাঙার জন্য, যার মাধ্যমে চূড়ান্ত ক্ষতি হবে রবিনের। ঠিক যখন অরুণ শিকটি তুলল, কক্ষের একদম অন্ধকার কোণ থেকে একটা শব্দ এলো, কি করছো? কণ্ঠটা ছিল রবিনের, কিন্তু কর্কশ, ভেঙে যাওয়া। অরুণ ভয়ে পুতুলটা ফেলে দিল। পুতুলটা ভেঙে গেল, আর ভেঙে যাওয়া মাটির নিচ থেকে রবিনের সেই ছবিটি বেরিয়ে এলো। কিন্তু এখন সেখানে রবিনের মুখ নয়, অরুণের নিজের মুখ ফুটে উঠেছে, এবং মুখটি বিকটভাবে বিকৃত, চোখ দুটি কাপড়ে ঢাকা। ওঝা চিৎকার করে উঠল, ওরে বাবা, ছবি তোলার সময় তুই নিজেও তো ফ্রেমে আছিস। ওই রিফ্লেকশনে বা লেন্সে তোরই প্রতিচ্ছবি আটকে গেছে, জাদু উল্টো গেছে। তারপরের ঘটনা স্থানীয়রা শুধু শব্দ শুনেছে, একটা ভয়ানক চিৎকার, তারপর নিঃশব্দ। পরদিন সকালে ওঝার দরজা ভেঙে লোকজন দেখে ওঝা বেসামাল অবস্থায় বসে আছে, আর মাঝখানে অরুণের দেহ পড়ে আছে। কোনো রক্তপাত নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার 2 চোখের পাতা বন্ধ করতে পারছেন না কেউ। চোখ দুটি তাকিয়ে আছে আতঙ্কে, এবং চোখের কর্নিয়ায় যেন একটি ছবির মতো স্পষ্টভাবে ফুটে উঠেছে একটি দৃশ্য। অন্ধকার সমুদ্র সৈকতে একজন লোক পিছনে ফিরে তাকাচ্ছে। সেটা রবিন নয়, বরং অরুণ নিজেই, আর তার পিছনে সমুদ্রের ঢেউয়ের মধ্যে শত শত হাত বেরিয়ে এসে তাকে টানছে। মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলা হলেও গুজব রটে গেল। রবিনের কি হলো? রবিন সেই রাতেই মাইলস অ্যাওয়ে তার বাসায় ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠে প্রচণ্ড বমি করে, এবং তার বমির মধ্যে ছিল ছোট ছোট কাঁচের টুকরো, মোবাইল ক্যামেরা লেন্সের মতো। সে বেঁচে আছে, কিন্তু এখন সে তার নিজের আয়না, কোনো সিনি পৃষ্ঠ, এমনকি তার নিজের সেলফি পর্যন্ত দেখতে পারে না। দেখলেই সে তার নিজের পিছনে অরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তাকে শুধু একটাই ইশারা করে, এবার আমার পালা। সাগরদা বলেন, এই গল্পের নৈতিকতা হলো
প্রতিশোধ নামক বিষটি এমন এক আগুন যা প্রথমে শত্রুকে পোড়ানোর আগে তোমাকেই জ্বালিয়ে ধ্বংস করে। আর অশুভ শক্তির সঙ্গে খেলা, বিশেষ করে যখন তা নির্ভর করে কোনো ছবি বা প্রতিচ্ছবির ওপর, তখন সেটা শুধু বিষ ফোড়া নয়, একটি আয়না তৈরি করে যার মধ্যে তুমি নিজের ধ্বংস প্রত্যক্ষ করো। অরুণ রবিনের ছবি তুলতে গিয়ে আসলে নিজের মৃত্যুর ছবিটি এঁকেছিল। সাগরদা, আপনার বন্ধুর ট্র্যাজিক ও অতিপ্রাকৃত এই শিক্ষামূলক ঘটনাটি আমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে হৃদয় থেকে অশেষ ধন্যবাদ। এই ছিল আজকের অশরীরীর রাতের 4টি হাড় হিম করা সত্য ঘটনা। আবারও ধন্যবাদ রিয়াদ, জাহাঙ্গীর, তানজিনা এবং সাগরদাকে তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করার জন্য। মনে রাখবেন, এই ঘটনাগুলো শুধু ঘটনা নয়, এগুলো আমাদের চারপাশে থাকা অদৃশ্য জগতেরই ইঙ্গিত। সতর্ক থাকুন, যুক্তি বজায় রাখুন, কিন্তু অদৃশ্যকে একেবারেই অবজ্ঞা করবেন না। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের মতো এখানেই বিদায়। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।